কেন্দ্রর আওতায় যে জিনিসগুলো আছে সেখানে তো দুর্নীতি হচ্ছে, সেটা নিয়েও চুপ করে থাকা যায় না। কিন্তু কেউ বলছে যে না ঠিক আছে, যদি সিবিআইতে খুশি হও সিবিআই তদন্ত হোক, দরকার হলে এনএসজি তদন্ত হোক। কিন্তু বাংলাতে এই একেবারে ডিফারেন্সটা কেন? কলতান, এই যখন কেন্দ্রীয় পরীক্ষার এই দুর্নীতিগুলো ধরা পড়লো, প্রথম দিন সুকান্ত মজুমদার ও একটা ছোটোখাটো হয়েছে দেখবো বলে এটা চালিয়ে দিয়েছিলেন, আপনাদের টিভি চ্যানেলেই আমি দেখেছিলাম। পরবর্তীকালে যখন জিনিসটা বাড়তে থাকে তখন সিবিআই এর তদন্ত হয়েছে, খুবই ভালো জিনিস। কিন্তু যেই হন, সুকান্তবাবু হন, ধর্মেন্দ্রবাবু হন, ব্রাত্যবাবু হন, যে বাবুরাই হন না কেন, বাবুরা যদি এটা অ্যাডমিট করেন যে আচ্ছা একটা ভুল হয়েছে, তাহলে যে পারে তদন্ত করুক, সেটা একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাক। এইটা যদি বাবুদের চাহিদা থাকে তাহলে সাধারণ ছেলেমেয়েদের এই অসুবিধাটা হয় না। আর যে ঔদ্ধত্য নিয়ে রাজ্য সরকারের প্রোগ্রাম হবে বলে চাকরি প্রার্থীদের মুখের ওপর সাদা কাপড় মেরে দেওয়া হয়েছিল, যে ঔদ্ধত্য নিয়ে ভোর 4টের সময় চাকরি প্রার্থীদেরকে পিটিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে তুলে দেওয়া হয়েছিল, এই এক একটা পদক্ষেপ আসলে দিক নির্দেশ করে যে যা খুশি হয়ে যাক, চাকরি প্রার্থীদের প্রতি এই সরকার এরকম ঔদ্ধত্য নিয়েই মুভ করবে। ফলে চাকরি প্রার্থীরা বিক্ষুব্ধ হয়ে যায়, তারা রাস্তায় নামে, তারা কোর্টে যায়। আর কোর্টে এত মামলা রাজ্য সরকার হারছে কেন? যদি চোরেদের পক্ষে তাদেরকে লোক দাঁড় করাতে না হয় জনগণের ট্যাক্সের পয়সা খরচা করে, তাহলে এত মামলা তো রাজ্য সরকারের হারার কথা না। যদি কোনো দুর্নীতি না হয়, কোনো ত্রুটি না হয়, তাহলে তো মামলা জিতে যাওয়ার কথা। সেই ঘটনা তো ঘটছে না। কেন ঘটছে না, এইটা হচ্ছে যে প্রশ্ন। অ্যাটিটিউডটা ম্যাটার্স। অনিন্দদা, কোনো উত্তর আছে? আপনাকে একটা কথা বলে দেবো, যদি কোনো দুর্নীতি 30 সেকেন্ড সময় দিচ্ছি, তারপরে ব্রহ্মাস্ত্র নেবো এবং তার প্রত্যেকটা উত্তর নেব। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, তৃণমূল কংগ্রেস বারবার বলেছে তার সঙ্গে জিরো টলারেন্স আমরা বিশ্বাস করি, তদন্তটা হোক। আপনার প্রশ্নটা ছিল যে সিবিআই তদন্তর ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধান না বলেন না, কিন্তু এখানে বলেন কেন? সেটাই তো আমরা তো বারবার দেখি সিবিআই ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধান না বলবেন না, তো এটা খুব স্বাভাবিক। আর আমরা কেন বলি, আমরা তো মানে ঘরপোড়া গরু। আমরা সিবিআই এর আগেও দেখেছি সে বহু কেস এখনো অবধি শেষ করতে পারিনি, এবং আমরা এটাও দেখেছি সিবিআইকে কন্ট্রোল করেছে কেন্দ্রীয় সরকার। আমরা এটাও দেখেছি। আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত, তাতে যদি কেউ দোষী সাব্যস্ত আছে যেই হোক সে শাস্তিটা পাক। কিন্তু আমরা জানি এটা চলতেই থাকে। আর কেন ধর্মেন্দ্র প্রধান সিবিআই চাইছেন সেটাও খুব স্পষ্ট, সবাই বুঝতে পারছে কারণটা কি। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় তো অতীতে প্রতি ঘটনায় সিবিআই তদন্ত চাইতে, তখন তো কন্ট্রোলটা ছিল কি? তখন কন্ট্রোল কন্ট্রোলটা ছিল মানে এখন রাজীব কুমারের উপর ওনার যে কন্ট্রোল আছে আর কি, এখন রাজীব কুমারের উপর যে কন্ট্রোলটা ছিল, তারপর আস্তে করে সরে যাও। এক মিনিট, যখন কংগ্রেস গভর্নমেন্টে ছিল তখন এই যে কেচ প্যাডট সিবিআই, এই কথাটা কারা এনেছিল? বিজেপি এনেছিল কি? তখন এই কেচ প্যাডট সিবিআই কে বলা কথাটা কারা এনেছিল? একদমই। আজকে তাদের সাথে তৃণমূলের কি সম্পর্ক? সিবিআই আমি জানতে চাই কি করতে পেরেছে। আমি একবার ফিরদৌস শামীমের কাছে যাব, কিন্তু ফিরদৌস শামীমের কাছে যাওয়ার আগে এই ব্রহ্মাস্ত্র এই মুহূর্তে 6:30 বাজে এবং 6:30 এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় এর উত্তর নেব প্রত্যেকের কাছে। এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে ব্রহ্মাস্ত্র, দুর্নীতি বাংলার সমান্তরাল অর্থনীতি। ফিরদৌস শামীম, এটা বলতে খারাপ লাগলেও এমন এক পরিস্থিতি হয়েছে যেখানে দুর্নীতি বাংলার সমান্তরাল অর্থনীতি হয়ে গেছে। প্রসন্ন রায় রং মিস্ত্রি ছিল, সেখান থেকে 10 বছরের মধ্যে 100 কোটি টাকার মালিক। এরকম বিভিন্ন কেস স্টাডি আছে এবং ঘটনার সূত্রে প্রত্যেকটার সাথে শাসক দলের কোনো না কোনো যোগ আছে। একটা প্যারালাল ইকোনমি চালানো হচ্ছে এভাবে। একদমই ঠিক বলেছেন। সেই জন্য শাসক দলের একটা নতুন ট্যাগলাইন হতে পারে, সেটা হচ্ছে দুর্নীতি এদের ভিত্তি আর জেল হচ্ছে এদের ভবিষ্যৎ। এই শাসক দলে যদি আপনি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন 3 ধরনের নেতা পাবেন। একটা হচ্ছে যারা জেলে আছেন, দ্বিতীয় হচ্ছে যারা জেল থেকে ফেরত এসছেন, আর তৃতীয় হচ্ছে যারা জেলের জন্য অপেক্ষা করছেন। এই যে আমি এর আগের বলার সময় বলছিলাম না যে নাম্বার 1, ওই নাম্বার 1 হচ্ছে তৃতীয় ক্যাটাগরির মানুষ যে জেলের জন্য অপেক্ষা করছেন। কিন্তু অনেক সময় এই রাজনৈতিক সেটিং এর কারণে ওনার ওই জেল যাত্রার বিষয়টা একটু পিছিয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা বলি যে এই যে সিবিআই তদন্তের নির্দেশ, যেমন ধরুন এই যে মিউনিসিপ্যালিটিগুলোতে দুর্নীতি হয়েছে চাকরির ক্ষেত্রে, তা সেই তদন্ত আটকাতে কে গেছিলেন জানেন? সুপ্রিম কোর্ট পর্যন্ত, রাজ্য সরকার। আচ্ছা, যে কোনো সরকারের কাজ কি? ত্রুটিমুক্ত একটি নিয়োগ সেটাকে কন্ডাক্ট করানো।
সরকার আইন তৈরি করেছে। যে পরীক্ষায় বসছে সে চাইছে যে আমার রেজাল্ট প্রকাশ করা হোক, সরকার চাইছে না যে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করা হোক। যে সরকার যদি চায় যে দুর্নীতির পথ প্রশস্ত করার জন্য সেই ধরনের আইন তৈরি করব, তাহলে খুব স্বাভাবিক দুর্নীতি হবে। যা ঘটেছে প্রাথমিকে, যা ঘটেছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্রায় প্রতিটি নিয়োগে, এই ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে এই রাজ্যে বর্তমানে যে সরকার চলছে তারা চাইছে যে দুর্নীতি হোক, তাই দুর্নীতি হচ্ছে এবং সেই জন্য দুর্নীতিটি এই রাজ্যের ক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং দুর্নীতি আপনি বলছিলেন একটা সমান্তরাল অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে। সমান্তরাল শুধু অর্থনীতি নয়, সেটাই মূল অর্থনীতিতে পর্যবসিত করতে চাইছেন এই রাজ্যের শাসক দল সেই এবং এই রাজ্যের ক্ষমতাসীন মানুষগুলো। তাই দেখছেন যে একের পর এক আমি চিত্তরঞ্জনদার কাছে গিয়ে আমি আসছি। হয়ে গেছে। এটা কি প্যারালাল ইকোনমি চিত্তরঞ্জন বাবু? কোনটা? অবশ্যই দুর্নীতি বাংলায়। কারণ একটা জিনিস লক্ষ্য করুন, আপনি যদি দেখেন এখন রাজ্যের যে যদি বাজেটগুলো দেখেন, স্টেটের যত রেভিনিউ কালেকশন, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড কন্ট্রিবিউশন 31% হাইয়ার। তার কারণটা কি? যে রেভিনিউ কালেকশনটা সাফিসিয়েন্ট হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কনভেনশনাল স্টেটের রেভিনিউ দিয়ে হয় না। এর জন্য শিল্প তৈরি করতে হয়, এক্সপোর্ট হবে, এইসব যত শিল্প কর্পোরেট যত আসবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানকার না আছে পরিকাঠামো, না আছে সুস্থ প্রশাসন। তার ফলে কোনো প্রতি বছরই একটা করে বিজিএমএস হয়, গ্লোবাল সামিট হয়, মৌ স্বাক্ষর তো হয়, এখন আর বন্ধ করে দিয়েছে, মৌ স্বাক্ষর হয় কয়েক লক্ষ কোটি টাকার, পরবর্তীকালে দেখা যায় সবটাই একবারে জিরো। কাজে তার ফলে হচ্ছেটা কি, সরকার ক্রমশই আমাদের রাজ্যটা পিছিয়ে পড়ছে, দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে পড়ছে। এবং এই দুর্নীতি প্রসঙ্গে একটা কথা বলি, বামফ্রন্টের কলতান বলছিলেন, তাই আমি একটু ওনাকে অ্যাড্রেস করি। ওনারা তো এখন একটু অতীত ব্যাকগ্রাউন্ডে চলে গেছেন, মেনলি আছেন তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই পশ্চিমবাংলায়। একটু অতীতটা স্মরণ করতে চাই। আমি যখন কলকাতায় এলাম, সিপিএম বামফ্রন্ট সরকারে এলো। আমি যেদিন রিটায়ার করলাম সেদিন বামফ্রন্ট সরকার চলে গেল, মানে 11 সাল। আমি কিন্তু এসএসসি চেয়ারম্যান ছিলাম। আমি একটা সিএজি অডিট করিয়েছিলাম। সেই অডিটটা যথারীতি চেয়ারম্যান হিসাবে আমি সরকারে জমা দিয়েছিলাম। তারপর কিছু অ্যাকশন হয়েছে কিনা আমার জানা নাই। কাজেই সেখানে কি হয়েছিল সেগুলো আমার চেয়ে বেশি কেউ জানে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সিপিএমের আমলে এই যে এসএসসি যখন হতো, কখনো প্যানেল প্রকাশ হয়েছিল? হয়নি। তখন কি হতো, যে চাকরি পেয়েছে সেই শুধু ফোনে জানতে পারতো। ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই বামফ্রন্টের জামানা, আমি তো বললাম শুরু হয়েছিল আমার কেরিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত। কাজে আমি জানি, আমি যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমাকে 11খানা কেস করতে হয়েছিল ব্যক্তিগতভাবে। 11 জন অ্যাপয়েন্টমেন্টে ছিল 100, কিন্তু আমি পারিনি, অত পয়সা আমার ছিল না। কাজকে কলতানবাবু, আজকে আপনারা যে শুরুটা করে গেছেন, ঠিক আমি যত দূর দেখি বর্তমান রাজ্য সরকার খাপে খাপে সেইভাবেই এগোচ্ছে। কিন্তু মিত্রি একদর করে দিয়ে বিজেপিকে সুবিধা করে না করছি না, না করছি না, আমি করছি না। আবার আমরা যেটা শুরু করে গেছিলাম, তাহলে কোন মন্ত্রী কোন নেতা কি দুর্নীতি করেছিল এটা আপনাকে বলতে হবে। সেইটাই তো যেটা এই সরকার করছে, সেইটাই তো বলার চেষ্টা করছি, সেইটাই বলা। এক লাইনে শেষ হয়ে যায় না, আপনি কেন বলছেন? স্যারকে বলতে দিন। ভরসা পাচ্ছেন না, স্যারকে ভরসা পাচ্ছেন না। এটা মিথ্যা কথা, এটা উনি বলেননি। এটা মিথ্যা কথা, না মিথ্যা কথা বলছেন, ওটা বলেননি উনি, বলেননি, ওটা আপনি বলেছেন। তফাৎ আছে। হ্যাঁ, তফাৎ। ট্রানজ্যাকশনাল যে বিজনেসটা ছিল বামের আমলে, সেটা আপনিও জানেন, আমিও জানি, না আমি জানি না, আপনি বলুন। আমি জানি বলে দাগিয়ে দেবেন না। আমি জানি, আপনি বলুন। হ্যাঁ, তখন কলেজ সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি সিলেকশন, স্কুল সার্ভিস কমিশন কি হতো আপনি যদি না জেনে থাকেন, আপনাদের কলিগদের জিজ্ঞেস করুন। না, আমার কলিগদের জিজ্ঞেস করতে হবে না স্যার। আপনি যে সময় ছিলেন, সেই সময় যে এখন তৃণমূলের কথা, তৃণমূলের সাপোর্ট হচ্ছে, তো কোনো কথা নেই। আমি বলছি তাহলে সেই বিষয়ে আপনি যে মামলাগুলো করেছিলেন, সাপোর্ট করছি না। না, আমি বলছি যে সেই সময় যে মামলাগুলো হয়েছিল, তাদের মামলার কি হলো? বেড়েছে, কোয়ান্টামটা বেড়ে গেছে। না, কোয়ান্টামের কথা বলিনি, আমি বলছি কোয়ান্টামটাই বলছি। এই যে প্রসন্ন রায়ের মতো লোকেরা, এই পার্থ চ্যাটার্জির মতো লোকেরা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, যার যার নাম আসছে,
এইটা 2011-এর আগে কার কার নাম আসা উচিত ছিল, কোন ঘটনায় আপনি মামলা করেছিলেন, কি ঘটনা হয়েছিল, আমি সেইটা খালি জানতে চাইছি। না হলে ওরা শুরু করেছিল, এরা শিক্ষামন্ত্রী বলতে চাইছেন, বলতে চাইছেন, মানে স্যারকে আর কেউ বলতে দিচ্ছে না, সবাই নিজের মতো বলতে দিচ্ছে। আমি আপনারটা শুনছি, উনি বলতে দিচ্ছেন না। বেশ, আমার সময় একদম আপনারটা শুনবো। ছোট করে তৃণমূল আপনার ইয়েতে আসছে, বিজেপি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন, কোন নেতাদের সিপিএম নাম বলুন, নাম বলুন। দুর্নীতিগুলো এত সুচতুরভাবে করতো, ধরা পড়ার কোনো চান্স এখন আর নাম বলতে পারছেন না, ফলে এখন চতুর্মুখ বলে নাম বলতে হবে। আমি তো বলছি নামগুলো চাই। সিপিআইএম বিরোধীদের তৃণমূল বিজেপি কি সুন্দর এক হয়ে যায়। আচ্ছা, আমি একবার এই যে সুন্দর সেটিং। আচ্ছা ফিরদৌস শামীম হাত তুলছেন, 30 সেকেন্ড ফিরদৌস শামীমকে দিচ্ছি অনলাইনে। ফিরদৌস শামীম, এখন ভালো লাগছে। দেখুন, আমি চিত্তরঞ্জন বাবু বাকিদের সাউন্ড কম। একটু শুনে না, ফলতান। হ্যাঁ, বলছি যে এখনো চিত্তরঞ্জন বাবু বলছিলেন না যে বামেদের আমলে এটা হয়েছে ওটা হয়েছে। আমি চিত্তরঞ্জন বাবুকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। ইউপিএ 1 তৈরি হয়েছিল কমন মিনিমাম প্রোগ্রামের উপর ভিত্তি করে। সেই ইউপিএ 1 এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন ছিল, সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। যদি সেই সময়ে স্ট্যাটুট নাও থেকে থাকতো, রাইট টু ইনফরমেশন আপনি অ্যাপ্লিকেশন করে আপনি পেতে পারতেন। যে করে এই এসএসসিতে আমরা দুর্নীতি আনার্ট করেছি। আপনি বলুন, বামফ্রন্টের কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল? একটা মামলা দেখান। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি বামফ্রন্টের একটা নেতা দুর্নীতি করতো, রাইট টু ইনফরমেশনের অ্যাপ্লিকেশন করে 2005 সালের পর থেকে যে কোনো অ্যানসার পেতে পারতেন। আমি উত্তরটা দিয়ে দিই, শুধু ছোট করে দিতে চাই। আমি বলছি শুনুন, রাইট টু ইনফরমেশন একটা হয়েছিল 2009, আপনারা দেখি 2007 সালে অনেক আগে শুরু হয়েছিল, ইমপ্লিমেন্টেশনটা 9 সাথে। না বলছি, আপনি বলছি শুনুন। এবং আপনারা যদি তখন ইউপিএ আমলে 2007 সালে নিউক্লিয়ার ডিল নিয়ে যদি আপনারা উইথড্র করার ফলে সরকারটা যখন পড়ে যাচ্ছিল, মুলায়ম সিং যাদব যদি সাপোর্ট না করতেন, সরকারটা টিকতো না, তাহলে আরটিআই নিয়মটাও সামনে আসতো না। এতে ক্রেডিট আপনাদের যায় না, অপরাধীদের খুঁজতে হবে।